বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই, বিরোধী দলের ঝোল খেয়ে খুশি থাকে। এখন গণভোট হলো এটার অধীনে, নির্বাচন হলো এটার অধীনে, এই কথা কিন্তু ভুললে চলবে না। নির্বাচন কিন্তু এই আদেশ বাকি রেখে কোন নির্বাচনের কল্পনা করা যাবে না। এই আদেশের বাইরে গিয়া বাংলাদেশের জাতীয় নির্বাচন হয় নাই। এখন বলা হলো সাথে গণভোট উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে কি হবে, না সূচক হলে কি হবে তা এখানে বলা নাই। হ্যাঁ সূচক হলে কি হবে তা বলা আছে। হ্যাঁ সূচক হলে কি হবে? নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে এবং সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। তাহলে হ্যাঁ সূচক ভোট হয়েছে, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ হয়েছে। পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত ছিল একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন। এই সংবিধান সংস্কার পরিষদ 180 দিন কাজ করবে। 180 দিনের পরে অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। এবং এইটা শপথ কি করে হবে? সংসদ সদস্যদের শপথ যেভাবে হয় এভাবেই হবে। ওইটা শপথ যারা দেন এটা শপথ, ওইটা এভাবে ডাকা হয়, এটা সবাই এভাবে ডাকা হয়। ওইটার সভা কিভাবে ডাকা হয়? ওইটার সভা ডাকা হয় প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে। রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকেন, এখানেও প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকবেন। এখন প্রধানমন্ত্রী অ্যাডভাইস করে নাই তাই ডাকেনি। বাংলা কথা বললে এটাই দাঁড়াবে, কেন ডাকে নাই? ডাকে নাই আমাদের প্রাইম মিনিস্টার অ্যাডভাইস করেন নাই। প্রাইম মিনিস্টার যে অ্যাডভাইস করেন নাই, তিনি যে অ্যাডভাইসটা করবেন নাই, এই অ্যাডভাইস তাকে কে করেছে? এইটা একটা সাংঘাতিক প্রশ্ন যে তিনি এই অ্যাডভাইস, একটার অ্যাডভাইস করেছেন আর একটার অ্যাডভাইস করেন নাই। এমপিদের কাছে যে চিঠিটা পাঠানো হয়েছে এখন তিনি বলেছেন, আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে যিনি এই শপথ পেপারটা সাপ্লাই করেছেন তিনিও অসাংবিধানিক কাজ করেছেন। আচ্ছা, তিনি যদি অসাংবিধানিক কাজ করেন, এই আইন আপনি ভায়োলেট করে মেজরিটি পাওয়ার পরে প্রথম দিন কি ভায়োলেশন দিছে? সংবিধান সংস্কার সভার শপথ আপনারা নেন নাই। এখন নেন নাই, একদিনে দুইটা নির্বাচন, এই আইন হলো নির্বাচনের ভিত্তি। এক অংশ মানছেন আর এক অংশ মানছেন না, তাহলে আপনাদের একটা শপথ ভ্যালিড আর একটা শপথ ইনভ্যালিড হলো আপনাদের আর্গুমেন্টে। এখন বড় প্রশ্ন, একটা আইন অপারেটিভ থাকতে কোন ক্ষমতা বলে এই আইনের বিধানকে তারা লঙ্ঘন করতে পারেন? এটাই ফান্ডামেন্টাল প্রশ্ন। এই আইন তো আছে, বাতিল তো হয় নাই। এই আইন তো রাষ্ট্রপতি বাতিল করে নাই, পার্লামেন্ট বাতিল করে নাই, কোন কোর্ট বাতিল করে নাই, কিচ্ছু করে নাই, কোন স্টে অর্ডার নাই। তাহলে যে কারণে তারা এই জিনিসটাকে বাতিল করছেন, ইনঅপারেটিভ করে দিচ্ছেন, আমার মনে হয় এটা শুধুমাত্র অসাংবিধানিক আচরণ করা ছাড়া এই আইনটাকে তারা ভায়োলেট করতে পারেন না। এটা ডেঞ্জারাস। মেজরিটির জুড়ে এইভাবে যদি প্রতিষ্ঠিত আইনকে ভায়োলেট করা হয়, তাহলে ভবিষ্যতে আর কি করবেন আল্লাহ ছাড়া কেউ কইতে পারে। এবং খুবই ইন্টারেস্টিং, দেখেন 30 পঞ্জিকা দিবসের ভিতরে সভা ডাকা হবে, হয়ে গেছে 15ই মার্চ। 15ই মার্চে বিরোধী দলীয় নেতা একটা মুলতবি প্রস্তাব আনার জন্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াইয়া তিনি বললেন, স্পিকার বললেন আপনারা মুলতবি প্রস্তাব কিংবা নোটিশ দেন। 62 বিধি অনুযায়ী একটা নোটিশ দেওয়া হলো। 2 ঘন্টার আলোচনার জন্য ঠিক হলো। আলোচনা করে টকটা আউট হলো। বাংলাদেশের ইতিহাসে এই মনে হয় প্রথম পক্ষ থেকে আরেকটা মুলতবি প্রস্তাব আনা হয়েছে। আমি দেখলাম নোটিশটা, নোটিশের মধ্যে তারা বাস্তবে করা পার্লামেন্টের এর আগে বিরোধী দলের নোটিশে আলোচনা হয়েছে, আবার তারা এটা আলোচনা করতে চায়। আমি সেই সংসদ সদস্য যিনি দিয়েছেন তার সাথে আলাপ করলাম, ভাই আপনি এটা কেন দিয়েছেন? বলছে, সালাউদ্দিন সাহেব বলছেন না, প্রেসিডেন্টকে উনি জিজ্ঞাসা করেছেন যে আদেশ আপনি দিয়েছেন? প্রেসিডেন্ট বলছেন আমি তো দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। প্রেসিডেন্ট এই আদেশটার নাম দিয়েছেন ওরা রাজহাঁসের ডিম্ব। এখন যিনি তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি তো আদেশ দেই নাই, আমি নোটিশ দেই নাই, আমাকে নোটিশ দিতে বলা হয়েছে, তাই আমি নোটিশ দিছি। এই নোটিশে কি আলোচনা করছেন দেখেন, কি ধরনের প্রতারণা। এখানে বাস্তবায়নের পদ্ধতি বলা আছে, নির্বাচন হবে, 2টা পরিষদ হবে, একটা পরিষদ সংবিধান সংস্কার করবে আর একটা পরিষদ পার্লামেন্ট হবে। এই পদ্ধতিটাকে না মেনে নোটিশ দিচ্ছে, এই পদ্ধতিকে অ্যাভয়েড করে যাচ্ছে। এই পদ্ধতিকে অ্যাভয়েড করে নোটিশ দিয়ে যে পদ্ধতি ওনারা আনতে চান, এই পদ্ধতিতে আর বাড়তি কি আলোচনা? ওনারা বলছেন, আমরা দেখেছি ওনারা বলছেন ওনারা একটা কমিটি গঠন করতে চান।
এই কমিটি, আমি গতকালকে 31 দফা নিয়ে খুব চিন্তা করে দেখলাম, 1 নম্বর দফা, তারা ক্ষমতায় আসলে সংবিধান কমিশন। তো এখন তো সংস্কার পরিষদই তো, এটা সংস্কার পরিষদেই তো সংস্কারের কথা আলোচনা হওয়ার কথা, এই সংস্কার পরিষদেই তো এটা আলোচনা নেওয়ার কথা। তো এখন সংস্কার পরিষদের গঠন আছে, নির্বাচন হয়েছে, ওটাতে আপনারা না গিয়ে আপনারা এখন কমিটি গঠন করবেন। তো আপনাদের যে ম্যানিফেস্টো সংস্কার কথা বলা আছে, ওখানে তো কমিটির কথা বলা নাই। কমিশন গঠন হওয়ার আইনগত পদ্ধতির কথা বলা আছে। পরিষদ হবে, পরিষদের সভা কিভাবে ডাকবে, সভাপতি কি করে হবে, স্পিকার কিভাবে হবে, ডেপুটি স্পিকার কিভাবে হবে, এই আইনে বিস্তারিত বলা আছে। আইনও কার্যকর, আইন মানেন না, যুক্তিও মানেন না। আমার ধারণা, আমি আর লম্বা করছি না, আমার ধারণা এমন কোন একটা নাট সামনে আছে যা কিছু বোঝা সত্ত্বেও এই প্রায় শতাংশ চিন্তাকে বলুন্ঠিত করতে আমার ভাইয়েরা বাধ্য হচ্ছেন। এছাড়া আমি আর কোন যুক্তি খুঁজে পাই না। আচ্ছা বলেন, ওনারা পার্টি, একটা শুধু রেফারেন্স দেই, এখানে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা লোক আছেন, চেহারা দেখতে 8ই নভেম্বর সাল বিচারপতি মোহাম্মদ সায়েম প্রধান শাসক হন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধান সামরিক আইন নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 বিচারপতি সায়েম আইন প্রশাসক করেন এবং মার্শাল 21 এপ্রিল 1977 জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ। 1977 জারি করে 31 মে গণভোটের ঘোষণা দেন। 30 মে গণভোটের ঘোষণা দেন। মে 1977 সালে ফার্স্ট মার্শাল ল অর্ডার 1977 যদি কেউ পড়েন তাহলে দেখবেন এই মার্শাল এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ভিতরে কাটা ছেঁড়া করে এইটাকে একেবারে ক্যান্সারের অপারেশন করেছেন তিনি। অ্যাবসলিউট ফেইথ ইন দ্য ট্রাস্ট অলমাইটি আল্লাহ কোথা থেকে আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম কোথা থেকে আসলো? মৌলিক নীতিতে পরিবর্তন কোথা থেকে আসলো? এগুলো সব কিন্তু মার্শাল ল অর্ডার দিয়ে করা। এরপরে দেখেন 1 সেপ্টেম্বর 78 জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিশিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল ল এর গর্ভ থেকে, এগুলো ভুলে গেলে তো কাজ হবে না। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিক ভাবে নয়। স্পষ্ট করে যদি বলতে হয়, একটা নেসেসিটির কারণে স্পেশাল সার্কামস্টেন্সেসে বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায়, এবং সেটা হয়েছে 1 সেপ্টেম্বর 78। 1978 সালে দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্ডার 1978, 3রা জুন 1978 রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বনাম জেনারেল অবসরপ্রাপ্ত এমএজি ওসমানী অংশগ্রহণ করেন। জিয়াউর রহমান সাহেব বিজয়ী হন। 18 ফেব্রুয়ারি 1979 সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। খুব ডেমোক্রেসির কথা। নির্বাচনের আগে তো সামরিক আইনটা তুলে দেওয়ার সাহস দেখাতে পারেন না। একই সাথে 6 এপ্রিল 1979 সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। 7 এপ্রিল 1979 গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় সংসদ বসার পরে। এরা সে এখন আমাদেরকে বলতেছে যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার নাকি ভ্যালিড না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি ভ্যালিড না হয়, এই কথা বলার যোগ্যতা তো আদালতের। আপনারা মামলা করেছেন, কোর্টে ডিসাইড হওয়ার আগে তো আপনারা ভায়োলেট করে ফেলতেছে। কোর্টে রুল দিয়েছে, কেন অসাংবিধানিক হবে না? এটা পেন্ডিং থাকা অবস্থা আপনারা শপথ নেন না। কোন আদেশ নাই, কোন অন্তর্বর্তীকালীন আদেশ নাই, স্টে নাই, কিচ্ছু নাই, তাও মানেন না। এর মানে কি? ওইদিকে আবার বিচার বিভাগীয় পৃথক সচিবালয় অধ্যাদেশ বাদ করেছেন, নিয়োগ অধ্যাদেশ বাদ করেছেন। এর মানে কি? সবগুলোকে আবার করায়ত্ত করতে চায়। এখন আমি আপনাদেরকে অনুরোধ জানাই, নোটিশ পাঠাবো, টু সেন্ড এ নোটিশ।